আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে ধসে পড়েছে দোতলা ভবন, দগ্ধ ৬, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪, ভবনটি ত্রুটিপূর্ণের অভিযোগ। বৃষ্টি ও জলাবদ্ধতায় দেশের বিভিন্ন জেলায় ভোগান্তি, ৩ নম্বর সতর্ক সংকেত। রাঙামাটিতে বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় সতর্ক বার্তা। এবং কক্সবাজারে একই সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়া আতঙ্ক, আক্রান্তের বেশিরভাগ রোহিঙ্গা, পর্যটকদের মধ্যে আক্রান্তের পরিমাণ বেশি। স্বাগত। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে ধসে পড়েছে একটি দোতলা ভবন, পাশাপাশি দগ্ধ হয়েছে অন্তত ৬ জন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে আনা হয়েছে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে। স্থানীয়রা বলছেন ভবনটি ত্রুটিপূর্ণ থাকায় বিস্ফোরণে ক্ষতির পরিমাণ বেড়েছে। হুমায়ুন কবিরের প্রতিবেদন। ছড়িয়ে ছিটিয়ে আছে আসবাবপত্র, ধসে পড়েছে দোতলা ভবনের বেশিরভাগ অংশ। এ চিত্র আশুলিয়ার পশ্চিমপাড়া এলাকার জুয়েল আহমেদের বাড়ির। বুধবার সকাল 7টায় চুলা জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অগ্নিদগ্ধ হয় অন্তত ৬ জন। পরে ঘটনাস্থলে পৌঁছে দগ্ধদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দগ্ধদের ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয় রাজধানীর জাতীয় বার্ন ইউনিটে। ওইখান থেকে আগুন জ্বলতে আছে, এক মহিলা বোমের মতো উইডা সামনে আমার পড়লো, ওই সাইডে পায়ার ভিতর দেখে আগুন জ্বলতেছে। আমার ঘরের জিনিসপাতি ভাঙি চুরে সব দুমড়ে মুচড়ে আছে। পরে সব কান্নাকাটি করে বাইরে বেরোছে, দেখে এখানে হচ্ছে আগুন জ্বলতেছে। যারা ভাড়াটে ছিল ওই রুমের ভিতরে ওরা সব পড়ে রয়েছে, সব অজ্ঞান অবস্থায়। পরে সব ধরে মেডিকেলে নিয়ে গেছে। এখন আমরা কি করব, কই যাবো এই বাচ্চা নিয়ে? আর কিছু বাইর করার মতো ক্ষমতা নেই আমাদের, রুমের ভিতরে কিচ্ছু নেই, একবারে গুঁড়ো হয়ে গেছে সব। এদিকে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ হওয়ায় লিকেজ থেকে বিস্ফোরণে ভবনটি ধসে পড়ে বলে ধারণা স্থানীয়দের। শুধু গাঁথনির ওপরে এই বিল্ডিংটা আছে, বুঝছেন, এই জন্য এই দুর্ঘটনাটা বেশি হয়ে গেছে। বিল্ডিংটা তো কলবই নাই, বিল্ডিংয়ে তো কোনো কিছু নাই, মানে একটা কলপ করে করবে এটা না, খালি সাপোর্ট দিয়ে সাইডে ওয়াল গেটে সাপোর্ট দিয়ে দোতলা করা। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ধরে নেওয়া হলেও অন্য কোনো বিষয় আছে কিনা তা খতিয়ে দেখতে হচ্ছে বলছে পুলিশ। পুলিশ তাৎক্ষণিক জানার পরে ফায়ার সার্ভিস সহ তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নারী ও শিশু যে হাসপাতালটা রয়েছে নরসিংহপুর ওইদিকে, সেখানে চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে গ্যাসের ব্যবস্থাপনায় যথাযথ নজরদারির দাবি এলাকাবাসীর। এখন সাভার। বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে জলাবদ্ধতা সহ ভোগান্তিতে দেশের বিভিন্ন জেলার মানুষ। সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও নদী বন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের শঙ্কায় সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্য ছবিতে প্রতিবেদন। দিনভর বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টিতে জনজীবনে অস্বস্তি ও শঙ্কা। গেল ৩ দিনের টানা বৃষ্টিপাতে শরীয়তপুরের সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়কে তাই বিপাকে চালক ও যাত্রীরা। এই আবহাওয়ায় কেনাবেচা কমে যাওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় হওয়ার কারণে কাস্টমার কম আসতেছে, এই রাস্তায় চলাচল মানুষের কম করতে আছে, লোকজন বের হইতে পারতেছে না। এই কারণে আমাদের একটু কাজকাম কম। যেমন প্রতিদিন ১২-১৩শো টাকার কাজ হয়েছে, এখন সেই জায়গায় ১,০০০ টাকার কাজ করাই খুব কষ্টকর। চট্টগ্রামে রাতভর বৃষ্টিতে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন নগরবাসী। বৃষ্টিতে নিম্নাঞ্চলগুলো অনেক স্থানেই দেখা যায় হাঁটুপানি। সড়কে গণপরিবহন কম থাকায় বাধ্য হয়ে বাড়তি ভাড়া গুনতে হয় রিকশায়। তবে অনেক এলাকা থেকে দ্রুত পানি নেমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করে নগরবাসী। পানির এটা এখনো পর্যন্ত হয় নাই, প্রত্যেক বছরই এখানে এরকম হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না, ওই চলাচল গাড়ি বা পাবলিক ভোগান্তিতে আছে। যেখানে 10 টাকার ভাড়া সেখানে 20 টাকা 30 টাকা প্রতিদিন, আর রিক্সা ভাড়া অনেক। এটা আগে পানিটা অনেক বেশি থাকতো, বাট এখন অনেক আগের তুলনায় অনেক বেশি কম থাকে। আগে ধরেন 3-4 ঘন্টা থাকলে এখন সর্বোচ্চ 1 ঘন্টা থাকে।
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বরিশালে থেমে থেমে বৃষ্টি হয়। আবহাওয়া অফিস বলছে দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বরিশাল সহ বিভাগের 6 জেলায় বৃষ্টিপাত হচ্ছে। তবে বরিশালে নগরীর কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। যেহেতু মৌসুমী বায়ু এখনো সক্রিয় এবং এর প্রভাবটা আরো কয়েকদিন থাকতে পারে, আর এখন সাগর কিছুটা উত্তাল রয়েছে, যার কারণে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা আছে, আর পাশাপাশি নদী বন্দরে এখন 1 নম্বর সতর্কতার সংকেতের আওতা রয়েছে। বৃষ্টি ও উজানের পানির ঢলে ফেনীর সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কুহুয়া ও সিলুনিয়া নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে বন্যা ও প্লাবিত হওয়ার আতঙ্ক বাড়ছে। কক্সবাজারে বুধবার দুপুর 12টা পর্যন্ত রেকর্ড হয়েছে 112 মিলিমিটার বৃষ্টি। জেলা শহরের হোটেল মোটেল জোন, গোলদিঘির পাড় ও বাজারঘাটার হাঁটু সমান পানি জমে যায়। সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের। পটুয়াখালীতে মঙ্গলবার রাত থেকে মুষলধারায় বৃষ্টি অব্যাহত রয়েছে। সকালে জোয়ারে 2টি বেড়িবাঁধের রিভার সাইডের কয়েক মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের শঙ্কায় সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে জেলা শহর সহ জেলার 10টি উপজেলায় পাহাড় ধসের সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। সুরাইয়া আক্তার, এখন। কক্সবাজারে একই সঙ্গে বাড়ছে ডেঙ্গু আর ম্যালেরিয়া আতঙ্ক। চলতি জুন মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 140 জন আর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 564 জন, যার বেশিরভাগই রোহিঙ্গা। এর মধ্যে ম্যালেরিয়ায় প্রাণ হারিয়েছেন 5 রোহিঙ্গা। মোহাম্মদ রাসেলের ছবিতে মন্তস বেদকের প্রতিবেদন। একদিকে যখন দেশের নানা প্রান্তে ডেঙ্গুর দাপট, তখন কক্সবাজারে এর পাশাপাশি ম্যালেরিয়ার রীতিমতো ভয়ানক রূপ নিচ্ছে। সংক্রমণ ছড়িয়ে পড়েছে উদ্বেগজনক হারে, কেড়ে নিচ্ছে প্রাণও। শুধু চলতি জুন মাসেই কক্সবাজার জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 140 জন। এর মধ্যে 89 জন বাংলাদেশি ও 51 জন রোহিঙ্গা। এর মধ্যে প্রাণ হারিয়েছেন 5 রোহিঙ্গা। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। অনেকেই বুঝতে পারছেন না তাদের জ্বর, ডেঙ্গু নাকি ম্যালেরিয়া। 8 দিন বলে গাজার আসি তো ঘরত ওই যাতে মাদে ওষুধ কম না তো আইমর ওষুধ তার মাদে আনি ওরা চেষ্টা দিয়ে রক্ত পরীক্ষা করে তার ব্যায়াম ধরা হয়। খারাপ লাগে, মাথা ঘুরায়, গালতে বমি আসছে, তিতা আসছে। অনেক পরীক্ষা দিয়েছি, কোনো রোগ ধরা হয়নি। গা হরায়, গা শিশিয়ে, মাথা হরায়, মাথা ব্যথা করছে বেশি। চাপ সামলাতে বাড়ানো হচ্ছে হাসপাতালের সেবা। তবে সাধারণ মানুষের সচেতনতা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। আর স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্তদের অনেকেই কাজের প্রয়োজনে সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আশপাশের পার্বত্য এলাকায় গিয়েছিলেন, যেখান থেকে ম্যালেরিয়া রোগের শিকার হয়ে ফিরেছেন তারা। তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত কক্সবাজারে ম্যালেরিয়ায় আক্রান্ত হন 215 জন। কিছুটা পিকে আছে ম্যালেরিয়া, হয়তো সামনে আরও কিছুটা বাড়তে পারে। আমাদের সদর হাসপাতালে যথেষ্ট পরিমাণ ম্যালেরিয়ার ওষুধ মজুদ আছে। এই সময় যে বৃষ্টি হয়, পাহাড়ের যে অ্যানোফিলিস মশা যেটা আছে, এটা কিন্তু প্লেনল্যান্ডের দিকে মুভ করে, তখনই কিন্তু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যায়। তবে কেবল ম্যালেরিয়াই নয়, একই সঙ্গে আছে ডেঙ্গুর আতঙ্ক। 2025 সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 2124 জন, যার মধ্যে 120 জন স্থানীয় আর 2004 জন রোহিঙ্গা। এর মধ্যে শুধু গত 29 মে থেকে 11 জুন পর্যন্ত 15 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 564 জন। এর মধ্যে 525 জনই রোহিঙ্গা। আর গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 21,454 জন, যার মধ্যে মৃত্যু হয় 7 জনের। এখন ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সিজন চলছে। জ্বর হওয়ার সাথে সাথে আমরা বাসাতে গিয়ে পরীক্ষা করি, এবং ম্যালেরিয়া পজিটিভ হলে সাথে সাথে আমাদের কর্মীরা তাদেরকে ওষুধ দিয়ে দেয় এবং খেয়ে ফেলে ভালো হয়ে যায়। এই রোহিঙ্গাদের ব্যাপারে কথা হচ্ছে, ওরা অবৈধভাবে ক্যাম্প থেকে বের হয় এবং ওরা পার্শ্ববর্তী হিল ট্যাক্সে গিয়ে কাজকর্ম করে, এবং ওখানে যখন জ্বর হয় তখন 2-1 দিন দেরি করার পরে ওরা তো একটু অসচেতন, বাসায় এসে বসে থাকে। একদম যখন সিরিয়াস হয়ে যায় তখন আমাদের হেলথ ফ্যাসিলিটিগুলোতে আসে, তখন কিন্তু তার অবস্থা মরণাপন্ন হয়ে যায়। প্রতিদিন পর্যটকে মুখর থাকে কক্সবাজার, আর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে 12 লাখেরও বেশি মানুষ। এমন বাস্তবতায় দুই দিক থেকেই চেপে ধরেছে প্রাণঘাতী মশাবাহিত রোগ। এখন কক্সবাজার। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2000। বুধবার সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 63 জন। রোগীর চাপ বাড়ায় হিমশিম অবস্থার চিকিৎসক ও নার্সদের। সিভিল সার্জন বলছেন প্রতিটি ডেঙ্গু রোগীর সঙ্গে একাধিক স্বজন থাকায় তৈরি হচ্ছে করোনা ঝুঁকি। এদিকে
বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি থাকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে ডেঙ্গুর আলাদা ওয়ার্ড। তবে রোগীর চাপ থাকায় অনেককেই চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। এদিকে কুমিল্লার দাউদকান্দিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও 6 জন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত 700 ছাড়িয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। তবে প্রথম দিন খুব বেশি সাড়া মেলেনি। সকাল থেকে সিটি কর্পোরেশনের মেমন জেনারেল হাসপাতালে চলে এই টিকা কার্যক্রম, যেখানে দেয়া হয় ফাইজারের টিকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম আবারও শুরু করছেন তারা। প্রথম ধাপে 60 ব্যক্তি, প্রসূতি, করোনা যুদ্ধের সম্মুখ সারিতে থাকা ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন। প্রাথমিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত হাসপাতালগুলোতে এই টিকা কার্যক্রম চলবে। চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র ছাড়াও বিভিন্ন সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগে নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে নগরের লাভ লেনে নির্বাচন কমিশন ভবনে অভিযানে যায় দুদকের একটি টিম। দুদক কর্মকর্তারা সেখানে জানান, দীর্ঘদিন ধরে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও সংশোধন এনআইডি সেবায় হয়রানির অভিযোগ ছিল। এছাড়া কর্মচারী ছাড়াও অফিসের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঘুষ লেনদেনের। অবৈধভাবে লেনদেন করা 5টি অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। যশোরের মনিরামপুরে চলন্ত প্রাইভেট কার থামিয়ে ছিনতাইয়ের নাটক সাজিয়ে নিজেদের হেফাজতেই কোম্পানির টাকা লুকিয়ে রাখার অভিযোগে নগদ কোম্পানির ম্যানেজার ও ড্রাইভার সহ 7 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় নগদ 32 লাখ টাকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে সোমবার সকালে। এর 24 ঘন্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আটক করা হয়। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার জামতলা মোড়ে একটি চলন্ত প্রাইভেট কার থেকে 55 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে প্রথমে দাবি করে নগদের কর্মকর্তারা। পরে তদন্তে নামে গোয়েন্দা পুলিশের একাধিক দল। প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে আসে এটি ছিনতাই নয়, বরং পূর্ব পরিকল্পিত ও সাজানো নাটক। বৈষম্য বিরোধী আন্দোলনে জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ফের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুদ্দিন কাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 16 মে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সজল হত্যা মামলার 6 নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী। এর আগে গত 9 মে সাবেক মেয়র আইভীকে পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি ও ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে, যার মধ্যে 3টি হত্যা মামলা। শেরপুরের শ্রীবর্দীতে নিখোঁজের 20 ঘন্টা পর পুকুর থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার তাঁতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন স্থানীয় রাজমিস্ত্রি মোহাম্মদ সেলিম মিয়ার 7 বছরের মেয়ে সকাল আক্তার ও অটোরিকশা চালক স্বপন মিয়ার 6 বছরের মেয়ে স্বপ্না খাতুন। পরিবার জানান, গত মঙ্গলবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সকাল আক্তার ও স্বপ্না খাতুনকে। সারা রাত এলাকা জুড়ে মাইকিং করা হলেও সন্ধান মেলে না। পরে বুধবার সকাল 11টার দিকে মৃদাবাড়ি এলাকার পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। দেশের সবচেয়ে অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরসরাই ও মংলা বন্দরে ভারতকে দেয়া জায়গার বরাদ্দ বাতিলের দাবি করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নেতারা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক নাগরিক সভায় এই দাবি করেন তারা। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। অর্থনৈতিক জোনে ব্যবসার নামে ভারতকে বিশাল জায়গা দেওয়া হলেও উদ্দেশ্য ভিন্ন। এতে দেশের সার্বভৌমত্ব বড় ধরনের হুমকিতে পড়ে। অবিলম্বে ভারতকে দেয়া ভূমির বরাদ্দ বাতিলের দাবি জানান তারা। এছাড়া পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মির ক্যাম্প স্থাপনে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের
ষষ্ঠ নিলামে 5টি ব্রোকার্স হাউসের 1,13,821 কেজি চা উঠেছে, তবে বিক্রি হয়েছে মাত্র 10,000 কেজি। সকালে শ্রীমঙ্গলের অস্থায়ী কার্যালয়ে চা নিলাম শুরু হয়। এর আগে ঈদের বন্ধের পর চা বোর্ডের বেঁধে নেওয়া দামে চা ক্রয় বিক্রয়ের নির্দেশনা ছিল, সেই হিসেবে দাম বাড়ার পর এটাই প্রথম নিলাম। নিলামে বিক্রি হয় মাত্র 10,000 কেজি চা। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে ধ্বংসের পথে যাবে এই শিল্প। আজকের নিলামের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ন্যাশনাল টি কোম্পানির প্রেমনগর চা বাগানের ব্ল্যাক টি 271 টাকা কেজিতে ও পঞ্চগড়ের সুপ্রিম ব্ল্যাক টি 201 টাকা কেজিতে বিক্রি হয়। আর ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর চা বাগানের গ্রিন টি সর্বোচ্চ 1600 টাকা কেজিতে বিক্রি হয়েছে। শেষ করছি এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।